একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোটে মেরেছিল বাংলা। বাঙালি বিজেপির আপকি বার 200 পারের স্বপ্নকে খান খান করে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছিল নিষ্ঠুরতম ভাবে। সমস্ত সরকারি গোয়েন্দা সংস্থা, সমস্ত নির্বাচনী সমীক্ষক সংস্থাকে বোকা বানিয়ে বিজেপির স্বপ্নকে অর্ধেকও পার করতে দেয়নি বাঙালি। মাত্র 77টা আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। গোঁদের ওপর বিষ ফোঁড়ার মতন বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ পদ ছেড়ে তৃণমূলের মন্ত্রী হয়েছে। অর্জুন সিং, মুকুল রায়রা অভিষেক ব্যানার্জির কাছ থেকে উত্তরীয় পড়ে তার ছবিও তুলেছেন। 77-এর মধ্যে 8 জন বিধায়ক বিজেপির টিকিটে জিতেও এখন আর বিজেপির ছোঁয়া এড়িয়ে চলছেন এবং তৃণমূলের সাথে গা ঘষাঘষি করে চলছেন। তাই বিজেপি বাঙালিকে ভোট না দেওয়ার কারণে ভাতে মারার প্ল্যান করেছে। ভোটে মেরেছে বাঙালি, ভাতে মারতে চাইছে বিজেপি। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব বিজেপির সেই প্ল্যান প্রোগ্রাম নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর হচ্ছে বিজেপির ভাতে মারা আর বাংলার ভোটে মারা। এই যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি বিরাট ঢাক ঢোল পিটিয়ে এসছিল। বিভিন্ন নেতা কেন বলবো, বিজেপির সমস্ত নেতারা পশ্চিমবাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিল এবং তারা হুঙ্কার দিয়েছিল আপকি বার 200 পার। কিন্তু বাঙালি তাদের ভোটে মেরেছে, তাই তারা বাঙালিকে ভাতে মারতে চাইছে। বঙ্গজয়ের স্বপ্ন ভঙ্গ হতেই কেন্দ্রীয় বিজেপি বাঙালিকে টাইট দিতে উঠে পড়ে লেগেছে। বাংলার ছিদ্রান্বেষণে ক্ষুধার্ত বাঘের মতন মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা। প্রথমে তারা চেষ্টা করলো ইডি সিবিআই দিয়ে রাজ্যের শাসক দলকে ঝুঁকিয়ে দিতে। প্রাথমিকভাবে সেই চেষ্টায় সাফল্য এলো, কিন্তু এই যে মুকুল রায়, শুভেন্দু অধিকারীর মতন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড, এইসব লোককে তারা দলে টানতে সক্ষম হলো। তারপরেও তারা থামলেন না। একে একে অর্জুন সিং, সব্যসাচী দত্ত, রাজীব ব্যানার্জি, নিশীথ প্রামাণিক, শঙ্কুদেব পণ্ডা, সৌমিত্র খান, অনুপম হাজরার মতন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর লাইন আপকেও ভেঙে তছনছ করে দিল। তৃণমূলের ডিফেন্স ভেঙে চৌচির। তারপরে পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডলদের খাঁচাবন্দিতেও তারা সমর্থ হলো। তবে সে লাভ দীর্ঘস্থায়ী হলো না। লাভের গরু কিন্তু খেয়ে নিল তৃণমূলই। কারণ রাজ্যের মানুষের মধ্যে একটা অনেক বড় অংশের সমর্থন ছিল তৃণমূলের দিকে। বলা ভালো, মুসলমান সমাজ প্রায় 98% ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। 30% কাছাকাছি জনসংখ্যার এই মুসলমান সমাজকে বিভাজনের চেষ্টা শুরু হলো। ফলস্বরূপ AIMM অর্থাৎ আসাউদ্দিন ওয়েসির দল হায়দ্রাবাদ থেকে উড়ে এলো মুসলমান ভোটের ভাগ নিতে। বিহারের রাজনৈতিক দল ISF এলো আব্বাস সিদ্দিকী, নৌসাদ সিদ্দিকীকে সামনে আর মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের পর্দার আড়ালে রেখে। এই যে ভিন রাজ্য থেকে দুটো দল এলো, তাতেও যখন বিশেষ কিছু সুবিধে করা গেল না, তখন এলো মাস্টার প্ল্যান। তৃণমূলকে টাইট দিতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার 10 কোটি বাঙালিকেই কিন্তু ভাতে মারতে উদ্যত হলেন। এই 10 কোটির মধ্যে বিজেপিকে ভোট দেওয়া প্রায় 2 কোটি 40 লাখ বাঙালিও আছেন, এটা মনে রাখবেন। এই ঐতিহাসিক ভুল বা হিস্টোরিক্যাল ব্লান্ডারে শরিক হলেন মির্জাফর, সুকান্ত, শুভেন্দু সহ দিলীপের মতন কিছু নেতারা। তারা যে প্রায় 2.5 কোটি বাঙালির ভোট পেয়েছিল, তৃণমূলকে উচিত শিক্ষা দিতে গিয়ে নিজেদের ভোটারদেরই হালুয়া টাইট করে দিল। কিন্তু কিভাবে বলবো একটা ছোট্ট বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাবার আগে বলেছিলাম আপনাদের বিজেপি কিভাবে সিবিআই, ইডি নামের পেশি শক্তিকে ব্যবহার করে তৃণমূলকে কবজা করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু তারা কিছুতেই তৃণমূল নেত্রীর মেরুদণ্ড ঝোঁকাতে বা বাঁকাতে সক্ষম হয়নি। উল্টে তৃণমূল কংগ্রেসের
রাজ্য সরকার একের পর এক জনমুখী প্রকল্পগুলো সঠিক বাস্তবায়ন করে গিয়েছে নিঃশব্দে, প্রচারের ঢাকঢোল না পিটিয়ে। তার জন্য কিন্তু স্বীকৃতিও মিলেছে দেশ বিদেশ সব জায়গা থেকে। পরপর মনরেগার কাজে অর্থাৎ 100 দিনের কাজে সাফল্যের শিখরে পৌঁছে যেতেই কেন্দ্রীয় সরকারের নজর পড়ল সেদিকে। ব্যাপক দুর্নীতি হয়েছে বাংলায় এই 100 দিনের কাজে। বিরোধী দল নেতা নিয়ম করে এই নিয়ে মিডিয়া বাইট দিতে থাকলেন, আর মিডিয়াও সেই বিচিত্র অঙ্গভঙ্গির ভিডিও সম্প্রচার করে দেদার টাকা পয়সা রোজগার করতে শুরু করলো। কিন্তু কারা দুর্নীতি করেছে সেই মানুষগুলোকে খুঁজে বের করবার দায়িত্ব বা দায় কোনোটাই তারা নিল না। বাঙালির হকের টাকা বন্ধ করবার আহ্বান জানালেন শুভেন্দু কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় বিজেপি নেতারাও এসে বললেন, লক্ষ লক্ষ কোটি কোটি ভুয়ো জব কার্ডের মাধ্যমে তৃণমূল নেতারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তাই ঠিকঠাক হিসাব না দেওয়া পর্যন্ত আর একটিও টাকা পশ্চিমবঙ্গের বাঙালিকে তারা দেবে না। তারা তদন্ত করে দেখবে। তদন্তকারী টিম এলো দিল্লি থেকে। তারা গায়ে গঞ্জে ঘুরে ফিরে রিপোর্ট দিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মশাইকে। সেই রিপোর্ট দেখতেই দেওয়া হলো না কাউকে, এমনকি প্রেসকে, সাংবাদিকদেরও দেখতে দেওয়া হলো না। অভিষেক ব্যানার্জি দিল্লি গিয়ে দরবার করতে গেলেন গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে। মন্ত্রী তার ডেপুটির কাছে কোনো জবাব ছিল না। মন্ত্রী যিনি ছিলেন গিরিরাজ সিং বা তার ডেপুটির কাছে কোনো জবাব দেওয়ার মতন কিছু ছিল না। তারা পালিয়ে বাঁচার চেষ্টা করতেই সংসদ ভবনে তৃণমূলেরই এক সাংসদ দীপক অধিকারী তিনি সরকারকে চেপে ধরলেন। বলুন, কোন রাজ্যে কত ভুয়ো জব কার্ড ধরা পড়েছে সে হিসেবটা দিন। সংসদে কোনো প্রশ্ন করলে সরকারকে সেই তথ্য দিতে হয়, তারা বাধ্য। তাই তারা যে জবাব দিলেন তাতে সবার চোখ কপালে উঠল। ডবল ইঞ্জিনের সরকার। উত্তরপ্রদেশেই জব কার্ড জালিয়াতি হয়েছে সবচেয়ে বেশি। সংখ্যাটা কত জানেন? 3,64,401টি, যেখানে মনরেগার টাকা আটকানো হয়নি। এই যে 3 লাখের ওপরে জব কার্ড, ভুয়ো জব কার্ড ধরা পড়েছে, সেই উত্তরপ্রদেশে কিন্তু 100 দিনের কাজের টাকা আটকানো হয়নি। আর এক ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশ, সেখানে ভুয়ো জব কার্ডের মাধ্যমে টাকা আত্মসাৎ করার ঘটনা ধরা পড়েছে 1,23,068টি। এমনকি ভাইব্র্যান্ট গুজরাটেও ভুয়ো জব কার্ড ধরা পড়েছে 6,204টি। সেখানেও কিন্তু 100 দিনের টাকা বন্ধ করেনি বিজেপি সরকার। পড়োশি রাজ্য আমাদের ওড়িশাতে 1,65,150, বিহারে 1,07,226, আসামে 11,141টা ভুয়ো জব কার্ড ধরা পড়েছে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, সংসদ ভবনে দেওয়া। আর পশ্চিমবঙ্গ, যেখানে পিসি চোর, যেখানে ভাইপো চোর, তৃণমূল মানেই চোর, সেখানে ভুয়ো জব কার্ড ধরা পড়েছে 5,651টি, গুজরাটের থেকেও কম। তাই সব বেটাকে ছেড়ে বাঙালিকেই ধর। তার উপর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের করুণ আরতি মেনে শুধু বাংলার গরিব গুরব মানুষগুলোর পেটে লাথি মারা হলো। আজ 2 বছর হয়ে গেল 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে। কত টাকার লেনদেন হতে পারতো এতে, বাংলার অর্থনীতি সমৃদ্ধ হতো। তাই আবার তদন্ত করার নামে একটা টিম পাঠানো হয়েছে। পুরনো তদন্তে মাত্র 5,500-এর কাছাকাছি যে সংখ্যাটা পাওয়া গিয়েছিল, সেটা মন্ত্রীকে বা বিজেপি সরকারকে সন্তুষ্ট করতে পারেনি। গ্রামোন্নয়ন দপ্তরের যে মন্ত্রী গিরিরাজ সিং, তিনি ভাবছেন বোধহয় আরো কোটি কোটি ভুয়ো জব কার্ড আছে। তদন্ত করেই দেখা গিয়েছে প্রায় 5,500। আসলে উদ্দেশ্যটা হচ্ছে ঝুলিয়ে রাখতে হবে বাঙালির হকের পাওনাকে। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। 2 বছর ধরে ঝুলে আছে। আজকে এই টাকাগুলো গ্রামগঞ্জের মানুষের হাতে গেলে তারা কেনাকাটা করতেন। তারা কেনাকাটা করলে বাজার অর্থনীতি চাঙ্গা হতো। আর এই বাজার অর্থনীতি অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মূল মেরুদণ্ড গ্রাম, সেই মেরুদণ্ডের অর্থনীতিকে ভেঙে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টির সরকার। কিন্তু এইভাবে বাঙালির হকের পাওনা আর কতদিন আটকে রাখতে পারে বলুন তো? পারে না। এবার সুদ সহ মিটিয়ে দিতে হবে পাওনা টাকা পয়সা, আর তাতেই কাপড়ে চোপড়ে হয়ে যাবে আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রক। মানুষের হকের অধিকার আনতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও গেছে। একইভাবে আটকে রাখা হয়েছে আবাস যোজনার টাকাও। বাংলার গরিব মানুষ তার পাকা বাড়ি পাচ্ছেন না। কারণটা আরো হাস্যকর এই কারণে বলছি, রাজ্য সরকারকেও কিন্তু এই প্রকল্পের টাকা দিতে হয় আবাস যোজনায়। শুধু কেন্দ্রীয় সরকার দেয় না। 60 টাকা কেন্দ্রীয় সরকার দিলে 40 টাকা রাজ্য সরকারকেও দিতে হয়।
তবু এই প্রকল্পের নাম বাংলা আবাস যোজনা রাখা যাবে না, রাখতে হবে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা। রাজ্য সরকার বাংলার মানুষের স্বার্থে সে কথাও কিন্তু মেনে নিয়েছিলেন যে ঠিক আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক। তারপরেও নানা ছুতোনাতায় সেই টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। জিএসটির পাওনা তো আটকে রাখা যায় না কোনোভাবে, এটা তো হিসাবের টাকা। সেই জিএসটির পাওনা আটকে রাখার মতন কোনো জুৎসই কারণ খুঁজে না পেলেও সেই টাকাও কিন্তু আটকে রেখেছে, কারণ বাংলার উন্নয়নকে থমকে দিতে হবে, বাংলার অর্থনীতিকে কিন্তু বন্ধ করে দিতে হবে, অর্থনীতির চাকাকে আটকে দিতে হবে। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য। বাঙালিকে ভাত মেরেও ক্ষান্ত হচ্ছে না, এবার তাদের নজর পড়েছে বাঙালির শরীর স্বাস্থ্যের ওপরে। এই যে গ্রামে গঞ্জে যত স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেগুলোর উপর নির্ভরশীল কিন্তু গ্রামগঞ্জের অধিকাংশ মানুষ। সবাই দেখুন জেলা হাসপাতাল পর্যন্ত যেতে পারেন না, তাই এবার স্বাস্থ্য খাতের টাকাও আটকে যেতে বসেছে। রাজ্য সরকারকে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র এর রংগুলো গেরুয়া করতে হবে, আর গেরুয়া না করলে স্বাস্থ্য খাতে টাকা আসবে না। বাঙালিকে ভাতে মারবার এই যে প্ল্যান, এই প্ল্যান নিয়ে একটিও টিভি চ্যানেল আপনি দেখুন, একটাও টিভি চ্যানেল তাদের সান্ধ্য অনুষ্ঠান করে না। বাংলারই টিভি চ্যানেল বাংলার মানুষকেই বোকা বানিয়ে তারা রোজগার করে, অথচ বাংলার মানুষের স্বার্থের কথা তারা আলোচনা করে না। এইটা হচ্ছে বাস্তব সত্য। আর আলোচনা করবেই বা কি করে? আলোচনা করলেই তাদের যে সরকারি বিজ্ঞাপন আসে সেই সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। মোটা রোগা মাঝারি সব অ্যাঙ্কারদের কাছে যে মোটা মোটা খাম পৌঁছে মাসে মাসে, সেটাও বন্ধ হয়ে যাবে। আমাদের সে ভয় নেই, তাই আমরা এভাবেই আমাদের প্রতিদিনের এক্স ফ্যাক্টর চালিয়ে যাচ্ছি আর চালিয়ে যাব। তবে আপনারা যদি পাশে এসে না দাঁড়ান কিছুতেই সেটা আর সম্ভব হবে না, অন্তত জানুয়ারি মাসের পরে তো আর হবে না। তাই যে যতটা পারেন আমাদের কিছু কিছু আর্থিক সহায়তা পাঠান নিচের নম্বরটিতে। আর যারা অন্যভাবে পাশে থাকতে চান তারাও নিচের নম্বরটিতে ফোন করুন। নম্বরটি হলো 9830075869। আপনারা পাশে থাকলে আমরা ওই সরকারি বিজ্ঞাপন বা ওই রাজনৈতিক দলের প্যাকেটের অপেক্ষায় থেকে তাদের পদলোহন করব না, করতে পারবো না। চ্যানেল বন্ধ করে দেব, তাও কিন্তু করব না। তাই এভাবেই নির্ভীক নিরপেক্ষ সংবাদের বিশ্লেষণ আমরা চালিয়ে যেতে পারবো প্রতিদিন, নয়তো আমাদেরও অনিয়মিত হতে হবে, অনিয়মিত হতে বাধ্য হব আমরা, অথবা হয়তো একদিন চ্যানেলটাই বন্ধ করে দেব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।